সারা বেলা 98.8 FM। আজ বুধবার 22 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 7 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ এবং 19 সফর 1442 হিজরি। শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। এবছর হচ্ছে না এইচএসসি ও সমমান পরীক্ষা, জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী নির্যাতন, ধর্ষণ, খুন সহ অনৈতিকতার প্রতিবাদে গাইবান্ধায় শুভ সংঘের মানববন্ধন কর্মসূচি পালিত। দেশে করোনায় একদিনের ব্যবধানে 35 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 1520 জন, গাইবান্ধায় শনাক্ত 1 জন। এবং প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি ইউক্রেন, বিশ্ব রানার্স আপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। এবছর সরাসরি এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি যাতে শুরু হতে পারে এজন্যই আগামী ডিসেম্বর মাসেই ফলাফল দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। এর আগে চলতি বছরের 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস জানার অধিকার সবার, যাতে দৃষ্টি প্রতিবন্ধীরাও পড়তে পারে, তারাও যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, এজন্য ব্রেইল প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। এর আগে দৃষ্টি প্রতিবন্ধী পাঠকদের কথা বিবেচনা করে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির ব্রেইল সংস্করণ প্রকাশের উদ্যোগ নেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। তবে এদিন কোনো ছুটি থাকবে না। মন্ত্রিপরিষদ বিভাগের ক ক্রমিকের অন্তর্ভুক্ত হবে। সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা তাদের নিজস্ব কর্মসূচির মাধ্যমে উদযাপন সহ বাস্তবায়ন করবে দিবসটি। সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, খুন সহ অনৈতিকতার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। আজ বেলা 11টায় গাইবান্ধা প্রেস ক্লাব চত্বর সংলগ্ন সড়কে এই মানববন্ধনের আয়োজন করে শুভ সংঘ গাইবান্ধা জেলা শাখা। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমন ও শুভ সংঘের জেলা সম্পাদক অধ্যাপক তৌহিদা মাহমুদ সহ আরো অনেকে। এ সময় অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনে শুভ সংঘের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5080 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও 1520 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 3,73,151 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 1798 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,86,631 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি কৃষ্ণকমলের কাছে।
গাইবান্ধায় গেল একদিনের ব্যবধানে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 1196 জনে। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1096 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 86 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে 2 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন 17 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 58 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন কৃষ্ণকমল। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে 10,54,604 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,60,41,783-তে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,71,45,526 জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য প্রকাশ করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি বছর রসায়ন বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন 2 নারী। জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিং এর একটি পদ্ধতি বিকাশে অবদানের জন্য এমানুয়েল কার্পেন্টিয়ার আর জেনিফার এ দোদনাকে যৌথভাবে নোবেলে ভূষিত করা হয়েছে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। জিনোম বলতে কোনো জীবের সামগ্রিক ডিএনএ কে বোঝায়। জিনোম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলা হচ্ছে। সেটার আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি পদ্ধতির বিকাশে অবদান রেখেছেন এই 2 নোবেল জয়ী নারী বিজ্ঞানী। আগামীকাল সাহিত্যে নোবেল বিজয়ের নাম ঘোষণা করা হবে। এবারে খেলার প্রসঙ্গ। উয়েফা নেশনস লিগে মাঠে নামার আগে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেন্ট ডনিসে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1:10। এদিকে বিশ্ব রানার্স আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। অপর ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ মলদোভা। এই দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:45। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবছর হচ্ছে না এইচএসসি ও সমমান পরীক্ষা। জেএসসি ও এইচএসসির ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী নির্যাতন, ধর্ষণ, খুন সহ অনৈতিকতার প্রতিবাদে গাইবান্ধায় শুভ সংঘের মানববন্ধন কর্মসূচি পালন। দেশে করোনায় একদিনের ব্যবধানে 35 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 1520 জন, গাইবান্ধায় শনাক্ত 1 জন। এবং প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি ইউক্রেন, বিশ্ব রানার্স আপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssaravela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosaravela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।